তোর আশিকি সুরাইয়া রাফা পর্ব সংখ্যা ২৭ ও ২৮। চিরকুটাতে চোখ বোলানো মাত্রই স্তব্ধ এক অভিমান জেগে বসল হৃদের ভেতর। বৃষ্টিতে ভিজে কাগজের মতো ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে তখন আষাঢ়ের আধার, চোখের কুটোর চিকচিক করছে প্রত্যাখ্যান নামক সূক্ষ্ম এক অপমানে। ঝাপসা চোখে রুমালটাকে আরও একবার দেখল হৃদ, অতঃপর বেদনারুদ্ধ স্বরে বলে উঠল, আপনার এতই তারা যে নিজের নামটা অবধি লিখে যেতে পারেন, আর না তো একটাবার চেষ্টা করেছেন আমার নাম জানার। তাহলে কন্ট্যাক্ট নাম্বার কেন লিখে দিয়ে গেলেন? দায়মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমি তো অতটাও উদার নই মিস্টার মিস্ট্রি, কোনোদিনও দায়মুক্ত করব না আমি আপনাকে। আপনার আর আমার ক্ষণিকক্ষণের সাক্ষাৎ এখানেই সমাপ্ত, আলবিদা বলেই অন্ধকারের মাঝে নাম্বারটা লেখা রুমালটাকে ছুঁড়ে ফেলল অদৃশ্য এক পাহাড়ের। মিলানো ইতালি। প্রায় সপ্তাহখানেক পরে ইয়াশ আজ মিলানো তো ফিরেছে। যেহেতু প্রিসিলা রুহানের সঙ্গে আগেই ফিরে এসেছে, তাই একাই ফিরেছে সে। ইয়াশ যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক ল্যাম্বরগিনি নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছে, তখন খুব সকাল। মাথার উপর বিস্তৃত আকাশটাকে অলৌকিক নীল, সূর্য এখনও তেজ ছাড়েনি। এক ঈষদুষ্ণ কাঁচপোকা সোনাবরণ রোদ্দুরে চেয়ে আছে চারপাশ। রাস্তার ধারের মেপল গাছ পাতায় পাতায় খেলছে ভোরের নরম বাতাস। স্নিগ্ধ সেই বাতাস কেটে কেটে রূপরাঙ্গা তকতকে রাস্তার ধরে সাই সাই করে এগিয়ে চলছে ব্ল্যাক ল্যাম্বরগিনিটা। এক হাতে স্টিয়ারিং সামলে, অন্য হাতে চোখের মাঝে বড়সড় একটা চৌকা রোদ চশমা চড়ানো ইয়াসের। তারপর আস্তে করে সরিয়ে দিল ট্রান্সপারেন্ট শার্টটা। অনেকদিন পরে যানজটমুক্ত রাস্তায় ড্রাইভ করতে খুব ভালো লাগছিল তার। গত বেশ কিছুদিন ধরে বুকের মাঝে চলতে থাকা উত্তাল জড়ো হাওয়াটাও শিথিল হয়েছে খানিক। মুখে স্বীকার না করলেও প্রিসিলাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা এখনও সফল হতে পারেনি ইয়াশ। বারবার শুধু ওই সোনালি চুলের ছলনাময়ী মেয়েটা গুড়গুড় করতে থাকে চোখের তারায়। ইয়াশ বিরক্ত হয়, মাঝে মধ্যে বকাঝোকাও করে খুব। তারপর আবারও হতাশ দীর্ঘশ্বাস ছেড়ে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে ভাবতে থাকে সারাক্ষণ। এই যেমন এখনও ভাবছে। ভাবনার মাঝে হঠাৎ মেসেঞ্জারে টুংটাং আওয়াজে সংবিত ফিরে পেল ইয়াশ। পাশের সিটে খুব অবহেলায় পড়ে আছে মোবাইলটা। ততদিক সারা হাতে সেটাকে তুলে এনে মেসেঞ্জার চেক করলো ছেলেটা। অপরিচিত নাম্বার, তবে প্রোফাইল অপশনে নিবানে হাস্যোজ্জ্বল চেহারাটা ভাসছে। সেটা দেখা মাত্র চোখ মুখ তমতমে আদার খেয়ে গেল ইয়াশের। তাতে তাহাত পিষে আওড়ালো, দিস এল হুল। বিরক্ত হয়ে ফোনটা ফেলেই দিচ্ছিল প্রায়। তারপর আবার কী ভেবে যেন মত বদলালো। নোটিফিকেশন বার থেকে বেরিয়ে সরাসরি মেসেজ অপশনে ঢুকলে প্রোফাইল খুলে ধরতেই চোখের সামনে ভেসে উঠল পেন্সিলে আঁকা অসম্পূর্ণ একটি স্কেচ। ইয়াসের কপাল কুঁচকা গেল। এটা কেন পাঠিয়েছে নিবান? তারপর আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝল স্কেচ আঁকা ব্যক্তিতে আসলে সে নিজেই। পৌরুষে আবৃষ্ট মুখ, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের নিচে তিল, এমনকি লিপ পিয়ার্সিং দুটো যোগ করা হয়েছে এখানে। আর্টিস্ট ব্যক্তিটি যে ইয়াশকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কে তৈরি করেছে এত ভালো পোর্ট্রেট? কার হাতের জাদু এটা? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই পরপর আরও কয়েকটা মেসেজ আসলো ফোনে। তাতে লেখা, সেদিন প্রিসিলা আমার ছবি আঁকতে বলেছিলাম। দেন শি স্কেচ ইউ, ডু ইউ থিঙ্ক দিস লুকস লাইক মি? থমকে গেল ইয়াশ। কুচকে তাকা কপালটা সরল হয়ে উঠল এক নিমিষেই। প্রিসি। অতঃপর দুধ টের ফাঁক দিয়ে অদ্ভুতভাবে সিটকে বেরিয়ে এলো নামটা। পরপরই আবারও মেসেজ পাঠালো নিবেন, আই থিঙ্ক শি ইজ ইন লাভ উইথ ইউ ম্যান, দ্যাটস ওয়াই শি স্কেচ ইট। শেষ মেসেজ কোনোমতে সেন্ড করে মোবাইল আবারও আগের জায়গায় রেখা দিল ইয়াশ। অতঃপর জোরের বেগে স্টিয়ারিং ঘুরিয়ে ইউটার্ন নিল মাঝ রাস্তায়। পরবর্তী পদক্ষেপগুলো ছিল তার বেপরোয়া উদ্রবান্তের মতো। ট্রাফিক পুলিশের তোয়াক্কা না করে স্পিড মিটারে ১০০-র উপর গতি তুলে ফেলল ইয়াশ। ল্যাম্বরগিনির অস্বাভাবিক গতিবেগ দেখে আশেপাশে সকলের জন্য চোখ দাপ দিয়ে গেল। ডিউটি অফিসার আজকেও সিসিটিভি ফুটেজ দেখে দাঁত খেঁচিয়ে উঠলেন। ডেস্কের উপর সজোরে এক চাপড় মেরে বিরক্ত স্বরে বলে উঠলেন, ইটস ইয়াশ ইউবান এগেন। চোখের পলকে পেরিয়ে গেল কিলোর পর কিলো। আশেপাশে সরাসরি চন্দ্র গাড়িকে টপাটপ পেছনে ফেলে মাত্র কয়েক মিনিটের মাথায় স্নোফ্লেক্স ম্যানরের সামনে এসে থামল ল্যাম্বরগিনিটা। ইয়াশ জানে ওর পেছনে পুলিশ দাওয়া করছে, হয়তো চলে আসবে কয়েক মিনিটের মধ্যে। তাই গাড়ি থেকে নেমে সিটের উপর একটা ডলার বান্দি ছুঁড়ে মারল সে। অতবার ছোট্ট একটা স্টিকি নোট লেখা সেটা লাগিয়ে দিয়ে গেল গাড়ির উপর, টেক ইজ আজ এ ফাইন অ্যান্ড সরি ফর মাই মিস্টেক। সদর দরজা ঠেলে হল রুম পা রাখতেই চিরচিরিত ওয়াইল্ড লেভেন্ডার স্নিগ্ধ সুবাসটা বিমত্ত করল ইয়াশকে। এই সুগন্ধিত ইয়াশের জন্য বরাবর স্টেট রিমুভার হিসেবে কাজ করে। যতবার বাড়িতে ততবার মায়ের আঁচলের মতো একটা কাঁচামিটি অনুভব সর্বদা
আবিষ্টিত করে রাখে ওকে। আজকে তার ব্যতিক্রম নয়, তবে আজকে ইয়াশ ইউবান একবারে অন্যরকম এক সত্তা নিয়ে ঢুকলো বাড়িতে। ভেতরে গিয়ে দোতলায় যাওয়ার আর তোর শৈল না, হল রুম থেকেই গলা ছিঁড়ে ডাকতে আরম্ভ করলো প্রিসিলাকে। প্রিসি, এই প্রিসি। ডাক্তার ডাকতে সিঁড়ি ভেঙে পড়ে উঠেই যাচ্ছিল, তখনই পাশ থেকে ডেকে এলো এক রাশবাড়ি বরাট কণ্ঠস্বর। প্রিসি নেই। বজ্র হাতের ন্যায় পাশগুলো ইয়াস দেখলো তুষার বসে আছে কাউচের উপর। একবারে সুটেড বুটেড হয়ে ফর্মাল লুক নিয়ে বসে আছে সে, হাতে বাজ উল্টানো নিউজ পেপার। সম্ভবত রুহানের জন্য অপেক্ষা করছে সে। রুহান এলেই হয়তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আপাতত তুষারের উদ্দেশ্য নিয়ে কোনোরূপ মাথা ব্যথা নেই ইয়াসে। ওর মস্তিষ্ক শুধু বিতল একটাই বাক্য, প্রিসি নেই। নেই মানে কোথায় প্রিসি? এবার আস্তে ধীরে পেপারটাকে সাইড দিয়ে সরিয়ে রেখে কাউচে ছেড়ে উঠে এলো তুষার। পকেটে দুহাত গুছিয়ে ইয়াসের সামনে শটান দাঁড়িয়ে বলল, প্রিসি নেই মানে নেই, আর থাকলে ওর দ্বারের কাছে আর তোমাকে যেতে দিচ্ছি না আমি। তুষারের কথা শুনে ইয়াসের শিথিল মস্তিষ্কটা আকস্ম চড়া করে উঠল। এটা বোধ হয় প্রথমবার তুষার কোনো কিছু নিয়ে মুখের উপর না করেছে ইয়াসকে। তাই তো অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছিল ইয়াস, আর ইউ ইনসেন্ট পাপা? নো আই এম নট। পিসি ইজ মাই লিগেল ওয়াইফ। তুমি বলা আর না বলা কিচ্ছু যায় আসে না। কণ্ঠে অনবদ্য দাপট নিয়ে কথাটা বলল ইয়াস। ততদিক জোরালো সরে থাকায় প্রতিহত করলো তুষার। খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। তুষার যে খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলছে তা অবশেষে বুঝল ইয়াস। এতক্ষণে নির্লিপ্ত কথাগুলো বললে এবার তার মাঝে একটা লড়াইয়ের স্পৃহা চলে এলো। জিদি গলায় বলল, জীবনটাকে ছেলেখেলা পেয়েছো মনে হচ্ছে। যখন ইচ্ছে হবে বিয়ে দিয়ে দিবে, আবার যখন ইচ্ছে হবে ডিভোর্সও করিয়ে ফেলবে। প্রিসি আর আমি নিশ্চয়ই তোমার গেমিং টয় নই পাপা। ইয়াসের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি ফেরত দিল তুষার। নির্জীব আশাহত হয়ে বলল, মানুষ তাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা উপহার দেয় জানো তো, নিজের আত্মার কাছের মানুষটাকে। তুমি আমার সেই আত্মার কাছের মানুষটি ইয়াস। তোমাকে আমি স্নেহ করি কিনা জানি না, তবে তোমার মতো করে রাখিনি নেভার এবার, এমনকি তোমার মাম্মাকেও না। তুমি আমার রক্ত ইয়াস, সেই রক্ত যার জন্য আমি পরিত্যক্ত এক রেল লাইনের মাঝে শুয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। তুমি সেই রক্ত যার জন্য এখনও রাশিয়ার মাটিতে পা রাখলে সমস্ত শরীর তীর তীর করে কেঁপে ওঠে। আমার রক্তাক্ত হয়ে যায় বুকের পাঁজর। তুমি তারই অংশ, যার জন্য আজও আমি তা নাম পরিচয় না পাল্টে ব্রাট বাইয়ের তুষার জওয়াদ হয়ে বেঁচে আছি। সেই তোমাকে নিজের করে রাখার জন্য আমার আপ্রাণ প্রচেষ্টা, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে তোমাকে উপহার দেওয়া এই প্রচেষ্টার একটি অংশ ছিল। ভেবেছিলাম প্রিসি তোমার জীবনে থাকলে তুমি অন্তত এই আত্মিক বন্ধনটুকু ছিন্ন করতে পারবে না কখনো। কারণ আমি জানি তুমি চলে আমি আবার হুঁচট খাবো, ঠিক আজ থেকে 2 যুগ আগের মতোই। কিন্তু আমি বলছিলাম, আমার সিদ্ধান্ত বলছিল। হ্যাঁ, ঠিক কি শুনেছ, ফর দ্য ফার্স্ট টাইম তুষার জাওয়াদ ওয়াজ রং। তুমি আমার দেওয়া উপহারটিকে অবজ্ঞা করেছো ইয়াস। অতি তুচ্ছ জিনিসের মতো মাটিতে ছুঁড়ে ফেলেছো। কিন্তু ওটা তো একটা ফুল, ও শুধু যত্ন আর আদরের শোভা পায়, অবহেলা নয়। তাই খুব বেশি দেরি হওয়ার আগেই আমি আমার ফুলটিকে তোমার কাছ থেকে ফিরিয়ে নিলাম। আর কখনো সে বিরক্ত করবে না তোমায়। সম্পর্কের শেষ দায়টুকু আমি খুব শীঘ্রই চুকিয়ে দেব। এখন থেকে তুমি আগের মতোই মুক্ত। নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তুষার। ইয়াস তখনও প্রস্তরিতভূত হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ। তার মুখে বলি নেই, কেবল চোখের তারায় জ্বলজ্বল করছে অতি সূক্ষ্ম অপরাধবোধ। তখন ফের বাক্য শুনল তুষার। এরপর অবশ্যই আমি আমার অতি মূল্যবান ফুলকে এমন জায়গায় হস্তান্তর করব যেখানে তার জন্য যথাযথ মূল্যায়ন এবং ভালোবাসা থাকবে। এতক্ষণ ধরে তুষারের বলা কথাগুলো যেন ইয়াসের মাঝে যে তীব্র অপরাধবোধ জেঁকে বসেছিল তা এবার এক নিমিষে ক্রোধে রূপান্তরিত হলো। তুষার তো জানে না তার অতি মূল্যবান ফুলটি ইয়াসের কাছে তার চেয়েও বেশি মহামূল্যবান। প্রিসিলার দ্বারের কাছে মোটেই সহ্য করতে পারে না সে অন্য কাউকে। সেখানে তুষারের মুখে এহেন কথা শুনে মাথায় খুন চেপে বসল ইয়াসের। দাঁড়ালো দৃষ্টিতে তাকালো সে পাপার দিকে, দাঁতে দাঁত পিষে বলল, চ্যালেঞ্জ করছো? যদি চ্যালেঞ্জ ভেবে নিয়ে থাকো তবে তাই করছি বলে পৈচাসিক ভঙ্গিতে ঠোঁট বাঁকালো তুষার। বিপরীত ওর মুখের উপর খানিকটা ঝুঁকে এলো ইয়াস। চোখে চোখ রেখে চোয়াল পেশি শক্ত করে হিসিয়ে আওড়ালো, আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে অন্যত্র হস্তান্তর করে তার বুকের পাটা কত বড় সেটা আমিও দেখব। সেদিনের পর প্রায় 15 দিন আর কোনো খোঁজ ছিল না ইয়াসের। কোথায় যেন হারিয়ে গিয়েছিল ছেলেটা। না কোনো ফোন কল, না কোনো টেক্সট কিংবা অন্য কোনো যোগাযোগ মাধ্যম কোনোভাবে। আর প্রিসিলার সঙ্গে যোগাযোগ করেনি ইয়াস। তারপর এলো সেই বৃষ্টিস্নাত পহেলিকার রাত, যেদিন প্রথমবারের মতো উজ্জীবিত এক শিহরণ বুকে নিয়ে প্রেয়সীকে আলিঙ্গন করেছিল ইয়াস। অনেকটা অদ্ভুতভাবেই বাসি নিয়ে গিয়েছিল প্রণয় নামক অনুভবের জলোচ্ছ্বাসে। সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল খুব। কলেজ থেকে ফিরে ক্লান্ত প্রিসিলা এদিক ওদিক তাকায়নি আর। বাইরে জামা কাপড় ছেড়ে একটা পাতলা নরম ট্যাঙ্কটপ গায়ে চড়িয়ে শরীর ছেড়ে দিয়েছিল বিছনায়। ক্লান্ত শরীর পাট করা নরম বিছনায়। আর বাইরে অবিরাম বৃষ্টির সন্ধে ঘুমে কাদা
হয়ে গিয়েছিল এক নিমেষেই। তারপর তা আর হুঁশ ছিল না। মাঝরাতে হঠাৎ এক প্রকাণ্ড বজ্রপাতের শব্দে তন্দ্রা কেটে গিয়েছিল প্রিসিলা। নিবিড় নিবিড় দৃষ্টি খুলে চারিদিকটা খেয়াল করে আবার ঘুমিয়ে পড়ল সে। ঘুমের মাঝে অনুভব করলো এক প্রশস্ত নিবারণ শরীর গা ঘেঁষে শুয়ে আছে ওর। প্রশস্ত সেই শরীরে উষ্ণতায় অজানা এক শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। নড়ে চড়ে উঠল প্রিসিলা। তখন টের পেল লোকটা শীতল রুক্ষ হাতখানি ওর নির্মেদ বাঁকানো কোমর চাপিয়ে কোমল তুলতুলে উদর গিয়ে টেকেছে। আঙ্গুলগুলো দেবে গিয়েছে নমনীয় ত্বকে। ঘটনা আকস্মিকতায় জমে বরফের মতো শক্ত হয়ে গেল প্রিসিলার শরীর। টুর টুর টু তীর করে কাঁপছে ওর, সেই সাথে কাঁপছে ঘন পাপড়ির ডাকা চোখে পাতাও। প্রিসিলাকে হঠাৎ এভাবে জমে যেতে দেখে লোকটা আরো শক্ত করে পেঁচিয়ে ধরল ওকে। আচানক হেঁচকা টান মেরে ছোট্ট তুলতুলে শরীরটা এনে ফেলল নিজের ইস্পাত কঠিন বুকের উপর। এতক্ষণে তন্দ্রা বা পুরোপুরি ছুটে গেল প্রিসিলার। সংবিত ফিরে পেতেই লোকটার বুকের মধ্যে থেকে সরে আসার পায়তারা দরফর করে উঠল মেয়েটা। আগন্তুক ততোধিক শক্তি দিয়ে দূরত্ব গুছালো দুজনার। পেছন দিক থেকে ছোট্ট শরীরটাকে বুকের কাছে টেনে নিয়ে অতর্কিত মুখ ডুবিয়ে দিল প্রিয়সীর কমনীয় গিপায়। শরীরের এতটা কাছাকাছি পুরুষালী তপ্ত শ্বাসে শিউরে উঠল প্রিসিলা। অনুভব করলো পিয়ার স্টুটের কোন আবদ্ধ প্লাটিনামের একজোড়া শীতল গোলাকার রিং ক্রমাগত ঘুরপাক খাচ্ছে তার গলার বাজে। এবার আর মানুষটাকে চিনতে অসুবিধা হলো না প্রিসিলা। সহসা সিটকে সরে যেতে চাইল সে, কিন্তু ওই শক্ত হাতের বাঁধন থেকে মন চাইলেও ছাড়া পাবে সাধ্বিকার। প্রিসিলাও পেল না। অগত্য স্বস্তিতে জড়সড় হয়ে পড়ে রইল ছেলেটার বুকের কাছে। ঠিক সে সময় প্রিসিলাকে অনুভবে অতল সমুদ্রে ভাসিয়ে দিয়ে আচানক ওর জামার ফাঁক গলে ভেতরে প্রবেশ করলো আগন্তুকের অবাধ্য হাত। অতর্কিত দরফরিয়ে উঠল প্রিসিলা। সীমা লঙ্ঘন হওয়ার আগে খপ করে চেপে ধরে প্রতিহত করলো সেই হাত। অতঃপর আড়ষ্ট স্বরে ডেকে উঠল, ইয়াস! কেমন অদ্ভুতভাবে ডেকে উঠল মেয়েটা। এমন গভীরতার সাথে বুকের ভেতর থেকে কেউ কোনোদিন ডাকেনি বোধহয় ইয়াসকে। সেই ডাকে সাড়া না দিয়ে পারল না ইয়াস। বুকের ভেতর থেকে চট করেই বেরিয়ে এলো প্রত্যুত্তর, ইয়েস বেব। জীবনের প্রথমবার প্রিসিলাকে এতটা আদুরে সম্বোধন করল ইয়াস, যা শোনা মাত্র এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার বুক। ভেতর অজানা এক প্রশান্তি খেলে গেল। মুখ ফুটে শব্দ বেরুল না কোনো। ইয়াস আবার ওর গলায় বাজে মুখ দাবি এক নাক গসতে নিলে দু হাতে ঠেলে ওকে দূরে সরালো প্রিসিলা। অন্য স্বরে বলল, ইয়াস প্লিজ। কি হয়েছে? ইয়াসের কণ্ঠটা আচ্ছন্নের মতো শোনালো। ফলস্বরূপ আরো বেশি গুটিয়ে গেল প্রিসিলা। কোনো মতে টুট নাড়িয়ে জবাব দিল, পাপা আমাদের ডিভোর্স ফাইল রেডি করছে। প্রিসিলার কথা ইয়াসের মাঝে বিশেষ কোনো হেলদুল দেখা গেল না। নির্বিকারে সে মুখ ডুবালো মেয়েটার খোলা চুলের বাজে। লম্বা শ্বাস টেনে মুখ দাবানো অবস্থায় স্পষ্ট স্বরে জবাব দিল, পাপাকে নিষেধ কর। আমার কথা শুনলে বলে তোমার মনে হয়? পাপার জিদ সম্বন্ধে জানো না তুমি? তুই আমাকে ছাড়া থাকতে পারবি কিনা সেটা আগে বল। এবারে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল প্রিসিলা। মনের সঙ্গে বাকদ্বন্দ্বিতা পেরে উঠল না কিছুতে। বেহায়া মনটা বারবার সেই ইয়াসের জন্য উচ্চাটন হয়। অথচ মস্তিষ্ক বলে এই ছেলেটাকে বিশ্বাস করতে নেই। অহংকারী ছেলেটা আজ নিজে এসে আত্মসমর্পণ করেছে। কি করে ফেরাবে তাকেও? ভাবনার অতলে নিমেষেই তলিয়ে গেল মেয়েটা। দ্বিধাদ্বন্দ্বের জাতাকলে পৃষ্ঠ হলো অনুভূতি। দুজনকে ঘিরে ধরল অসহনীয় এক নৈশব্দ। অতঃপর সেই নৈশব্যর মৌনতা ভেঙে আচানক বলে উঠল ইয়াস। একই ভঙ্গিতে শুয়ে থেকে প্রিসিলার জাফরানি কপাল আলতো করে নাক ঘেঁষে দিয়ে আচ্ছন্ন মতো ওড়াল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আই কান্ট ইভেন সারভাইভ। তুমি এখানে কিভাবে এসেছো ইয়াস? দরজা তো লাগানো। ইয়াস মুখ থেকে নিঃসৃত হওয়া ওই গভীর স্বীকারোক্তিটুকু শুনেছে কি শুনেনি তার আগেই আচানক ঘুরে তাকিয়ে প্রশ্নটা করলো প্রিসিলা। এতক্ষণে ইয়াসের পাগল কুড়া স্পর্শে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল সব। নারীদেহের সুপ্ত অনুভূতিরা মাথাছড়া দিতেই সেই হারিয়েছিল প্রিসিলা। তিক্ত বাস্তবতা বলে পাগল পাড়া হতে চাইছিল মন। কিন্তু মস্তিষ্ক যতক্ষণে সজাগ হলো ততক্ষণে প্রিসিলা ইয়াসের কবজায়। কিন্তু এই ঝড়বৃষ্টির রাতে এখানে এভাবে এক বিছনায় কি করে চলে এলো ছেলেটা? টনক নড়তে প্রশ্ন ছুড়ল প্রিসিলা। ইয়াসের মাঝে হেলদুল হলো না কোনরূপ। সে নির্বিকারে জবাব দিল, কেন এসেছি, কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, এসব প্রশ্ন করবি না কখনো। ওয়েন আই কাডল টু ইন বেড জাস্ট কাডল মি ব্যাক বলে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করতে চাইল প্রিসিলাকে। কিন্তু তার আগেই ওর বুকের উপর দু হাত রেখে সরালো প্রিসিলা। জোরে জোরে শ্বাস ফেলে বলল, এটা ঠিক নয় ইয়াস। ইউ আর নট দ্যাট কাইন্ড অফ কাপল। দেন হোয়াট কাইন্ড অফ কাপল আর ইউ? মাথার উপর দিয়ে মেয়েটার দুহাত কবজিবন্দি করে চোখে চোখ রেখে প্রশ্নটা করলো ইয়াস। ওর ওই মাদক বৃষ্ট চোখে একদণ্ড চেয়ে থাকতে পারলো না প্রিসিলা। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে তার। ডিপ ডিপ করছে হৃদয়। ইয়াস স্পষ্ট দেখতে পাচ্ছে রমণীর দমনুকের মতো বাঁকানো বুকের উঠানামা। ইয়াসের সেই
স্ত্রীর চোখ লক্ষ্যভেদ করে আবারও নড়চড়ে উঠল প্রিসিলা। বয়ার্থক কণ্ঠে আওড়ালো, কি শুরু করলে তুমি? এখনও তো কিছুই করিনি। পাপা কিন্তু রেগে আছে অনেক, তোমাকে এই মুহূর্তে এভাবে দেখা ফেললে। হুশ। বাক্য সম্পন্ন করতে পারল না প্রিসিলা, তার আগেই ঠোঁটের উপর আঙ্গুল দাবিয়ে নিঃশব্দে থামিয়ে দিল ওকে ইয়া। শি আওড়ালো, কি চাস? এই মুহূর্তে পাপা আর মাম্মা রুমে এসে দেখুক আমরা এসব করছি। কিসব করছি? বরকে গেল মেয়েটা। জবাবে ইয়াস বলে, তাহলে এত ছটফট করছিস কেন? ঠান্ডা মাথায় আমাকে একটু তোর কাছাকাছি থাকতে দে। ইয়াসের শেষ কথাতে প্রিসিলা অন্তর্গহীনে এক চিলতি সুখসুখ হাওয়া বয়ে গেল। সবচেয়ে অপছন্দের মানুষের আশ্রয়স্থল হতে পারে নিজেকে কেমন পরিপূর্ণ মনে হলো। একইভাবে বুকের ভেতর গেড়ে বসলো একটা অজানা ভয়। সেই বয়ের তীব্রতা নিমিষে গ্রাস করলো প্রিসিলার সকল অনুভূতি। টুট ফুসকে বেরিয়ে এলো একটা অপ্রত্যাশিত বাক্য, আমার অস্বস্তি লাগছে ইয়াস, প্লিজ ছেড়ে দাও। তৎক্ষণাৎ একটা স্তব্ধ অপমানে তমতম করে উঠল ইয়াসের দ্বারা লোক। ছেড়ে দিল সে প্রিসিলাকে। নিঃশব্দে উঠে গিয়ে শার্টের বুটাম লাগাতে লাগাতে বলল, সময় দেওয়া হলো, মেক ইট ইজি। অতঃপর শ্মশানের মতো নীরব হয়ে গেল চারপাশ। বাইরে বৃষ্টির জমজম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কোথাও শুনশান সেই নৈশব্দের মাঝে গড় থাকা ল্যাম্পশেডের ক্ষীণ আলোয় প্রিসিলা দেখলো একটা লম্বা পুরুষালী অবয় মাথা অবধি হুডি টেনে দ্রুত পায়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। প্রিসিলার জন্য রেখে গেল কেবল ফাঁকা এক দীর্ঘশ্বাস। পরের দিন সকালে কলেজে আবার অপ্রত্যাশিতভাবে দেখা গেল ইয়াসের সঙ্গে। সেদিন ছিল সিনিয়রদের সমাবর্তন অনুষ্ঠান। যেহেতু গ্র্যাজুয়েশনের জন্য এই আয়োজন, তাই স্বাভাবিকভাবে ইয়াস, নিকো, জেকবরাও সবাই উপস্থিত ছিল ক্যাম্পাসে। আর ইয়াস এসেছিল বলেই কালেব্রো ক্লাসরুমে পা না মারানো রুজের দেখা মিলছে সেদিন। খুব বড় সড় একটা গ্র্যাজুয়েশন সিরিমনি। প্রফেসরদের ভাষ্যমতে কলেজের সবচেয়ে মেধাবী, ট্যালেন্টেড এবং পাওয়ারফুল স্টুডেন্টগুলো বের হবে এই বেচ থেকে। চারিদিকে ব্যাপক আয়োজন। সিনিয়ররা যেমন নতুন জীবন পদার্পণের প্রত্যাশায় উন্মুক্ত হয়ে আছে, তেমনি ফ্রেশাররা করেছে তাদের জন্য এক স্মৃতিদ্রতি বিদায়ের আয়োজন। আজ কলেজে আসার কোনো প্রকার ইচ্ছা ছিল না প্রিসিলার, কিন্তু প্রফেসর রবার্ট খুব কড়াভাবে বলে দিয়েছেন ডেকোরেশন পেইন্টিংগুলো যাতে প্রিসিলা নিজ হাতে করে দিয়ে যায়। অগত্য ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতে করা ছবিগুলো জমা দিতে আজকেই কলেজে আসতে হলো প্রিসিলাকে। ক্যাম্পাসে পা রাখা মাত্রই কোথা থেকে যেন তৈরিং বিরিং করে উড়ে এলো নুবা। এসে প্রিসিলাকে একটু টিপকিনি কেটে বলল, হেই মিসেস ইওয়ান। প্রিসিলা নিঃশব্দে চোখ রাঙালো। এদিক ওদিক চূড়া চোখে তাকিয়ে বলল, রুজ শুনলে খবর আছে। রুজের শোনা না শোনা দিয়ে কি যায় আসে? তাছাড়া একদিন না একদিন তো ঠিকই শুনবে। নুবার কথা শুনে তত্ত্বশ্বাস ফেলল প্রিসিলা। বিমর্ষ গলা জবাব দিল, তারপরেও আমি সারনেমে অভ্যস্ত নই নুবা। প্রিসিলার সঙ্গে যাওয়ার ঠিকই আছে। বিপরীতে নুবা উন্মুক্ত হয়ে বলল, হাউ অ্যাবাউট প্রিসিলা জাওয়াদ ইউবান। এক চিলতি মৃদু হাসি ফেরত দিল প্রিসিলা। তখনই নুবা লক্ষ্য করলো প্রিসিলার গলার বাজে বেশ কিছু কালচে বেগুনি কত, পরপর অনেকগুলো। যা দেখা মাত্র অতর্কিত চেঁচিয়ে উঠল নুবা। এহেন গলা ছেঁড়া আওয়াজ শুনে প্রিসিলা সহ ক্যাম্পাসের উপস্থিত সবগুলো প্রাণী অদ্ভুত চোখে তাকালো ওর দিকে। নুবা চারিদিকে লক্ষ্য করে জোরপূর্বক হাসলো। অতঃপর প্রিসিলার দিকে ঝুঁকিয়ে সে হিসিয়ে বলল, সারনেম নিতেই এত সমস্যা, আর গলায় যে লাভবাইট নিয়ে ঘুরছ সে বেলায়। এবারে হকচকিত হলো প্রিসিলা। বুক কুঞ্চন করে প্রশ্ন, লাভবাইট? তুমি সকালে আয়না দেখোনি? জোরে জোরে মাথা নাড়ালো মেয়েটা। জবাব দিল তাড়াহুড়ার সময় পায়নি। প্রিসিলা কথা শুনে ওকে ইঙ্গিতপূর্বক ধাক্কা দিয়ে গদগদ হয়ে নুবা বলল, আমার না ফ্যান্টাসি হচ্ছে খুব। কাল রাতে ইয়াস বুঝি খুব রুড ছিল? ইজ হি টু মাচ ডমিনেটেড? নুবার কথা শুনে যা যা করে উঠল প্রিসিলার কান দুটো। সত্যি সত্যি মান স্পষ্টে ভেসে উঠল কাল রাতে সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা। ইয়াসের আদরগুলো আশ্চর্য সুন্দর, উন্মাদিত তবে দুষ্প্রাপ্য।